চলো গণিত শিখি নতুন একটা পর্বে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা কথা বলবো খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে। টপিকটার নাম হচ্ছে জ্যামিতি। ইয়েস, জ্যামিতি। সো আমি জুবাইর হাসান, পড়াশোনা করছি বুয়েট ত্রিপুরা ডিপার্টমেন্টে। তোমাদের সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো জ্যামিতি নিয়ে। জ্যামিতি কি? জ্যামিতি হচ্ছে জ্যা যোগ মিতি। জ্যা অর্থ হচ্ছে ভূমি, ভূমি, আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে প্রাচীন মিশরে যখন তারা ভূমির পরিমাপ করতো, তারা ওটার নাম দিয়েছিল ভূমির পরিমাপ। আমরা যেটাকে বলি জ্যামিতি, ইংলিশে বলে জিওমেট্রি, জিওগ্রাফিক্যাল মেজারমেন্ট, মেট্রি। বুঝতে পারছো? জ্যামিতি। তো জ্যামিতির কাজ হচ্ছে ভূমির পরিমাপ করা। বাট আমরা ভূমির পরিমাপ করতে করতে অনেক দূর এগিয়ে গিয়েছি। বুঝতেছো? আমরা ভূমির পরিমাপ করতে করতে অনেক দূর এগিয়ে গিয়েছি। তোমাদের এখন আমি ক্ষেত্রফলটা বুঝিয়ে নিই, আমার আমার এটা খারাপ লাগতেছে। তাও আমি জ্যামিতিটা শুরু করতেছি, আস্তে আস্তে সামনে ক্ষেত্রফলটা বুঝাবো। আচ্ছা, তো জ্যামিতি যেখান থেকে শুরু হয় সেখান থেকে কথা বলি। জ্যামিতি শুরু হয় ইউক্লিড থেকে। ইউক্লিড হচ্ছে প্রথম যে ম্যাথমেটিশিয়ান, যিনি হচ্ছে জ্যামিতিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে গিয়েছিলেন তার বইয়ের মাধ্যমে। আমরা শিখি ইউক্লিডের জ্যামিতি, আমরা অনেক বইয়ে দেখেছি। তো ইউক্লিড কী কী বলেছিল ওইগুলো দেখি আমরা। ইউক্লিড হচ্ছে বিন্দু বৃত্ত সবগুলোকে আলাদা আলাদা করে সংজ্ঞায়িত করেছিলেন। তুমি বলতো বিন্দু কী জিনিস? তুমি বলবে ভাইয়া বিন্দু অর্থ যার যার হচ্ছে দৈর্ঘ্য নাই, দৈর্ঘ্য নাই, যার হচ্ছে প্রস্থ নাই, যার হচ্ছে উচ্চতা নাই, উচ্চতা উচ্চতা নাই, তারা হচ্ছে বিন্দু। ব্যাপারটা কি সত্য? এটা কিন্তু ইউক্লিড বলে গিয়েছিল, যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, তারা সেটা হচ্ছে বিন্দু। বাট আধুনিক কিন্তু বিন্দুর সংজ্ঞা এটা না। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার উপর বিন্দু ম্যাটারই করে না। আচ্ছা, আমি একটু বুঝিয়ে বলি। দেখো, বিন্দু হচ্ছে একটা কনসেপ্ট, বুঝছো? বিন্দু একটা কনসেপ্ট। জ্যামিতি সব কিছুই একটা কনসেপ্ট। জ্যামিতির প্রত্যেকটা একটা ধারণা। বিন্দু একটা কনসেপ্ট, যেটা হচ্ছে কোনো স্পেসের নির্দিষ্ট পয়েন্টকে মিন করে। আচ্ছা, আমি কি বলতেছি, কোনো একটা লোকেশন, ধরো কোনো একটা লোকেশন আছে, কোনো একটা লোকেশন মিন করে এটা। বুঝো না এখনো, তাই না? ধরো তোমার কাছে একটা স্পেস আছে। স্পেস, স্পেস মানে কি? স্পেস মানে হচ্ছে তোমার, ধরো তুমি বসে আছো যেখানে, সেখানে চিন্তা করো, ফোনের বাইরে তাকাও, তাকিয়ে তুমি ডান সাইডের দিকে তাকিয়ে দেখো, ওখানে তোমার একটা মৌমাছি উঠতেছে। উঠতেছে না, চিন্তা করো একটু। ওই মৌমাছিটা যেখানে আছে ওটা একটা লোকেশন আছে, তাই না? তো তুমি যেখানে বসে আছো, তুমি চারপাশে যা দেখতেছো, এটা একটা স্পেস। স্পেস মানে শূন্য স্থান। বুঝতেছো? আমি শূন্য স্থান ধরে একটা এক্সাম্পল দিচ্ছি। ওই স্পেসের, এই যে আমি একটু আঁকতেছি, ওই স্পেসের অনেক কিছু আছে, স্পেসের ভিতর ফাঁকা একবারে। স্পেসের একটা জায়গায় একটা মৌমাছি আছে, বুঝছো? এই যে এই মৌমাছিটাকে, এই যে এটা দ্বারা বুঝিয়েছি, দুইটা মৌমাছি, তিনটা মৌমাছি। সো এই যে লোকেশানগুলো আছে, এই লোকেশানগুলো হচ্ছে বিন্দু, বুঝছো? এই লোকেশনটা, এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে বিন্দু। তুমি যদি বিন্দু বলতে, তুমি বুঝতেছো এটা কী বলে? তুমি যদি বলো যে বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, তাহলে তো এখানে যে আমি যেটা এঁকেছি এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই। তাহলে কি বিন্দু কি বৃত্ত? দেখো এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে কিনা। এখন তো আছে, এই যে একটু আগে ছিল না, জুম আউট করলে ছিল না, এখন তো ঠিকই আছে, তাই না? আই হোপ বুঝতে পারতেছো। তুমি যদি বিন্দুকে যদি জুম আউট করো, তখন তুমি বৃত্তে পাবে, তাই না? তার মানে বিন্দু কিন্তু আসলে একটা কনসেপ্ট, সেটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলতে এরকম কিছুই নাই। এটা বলতে বোঝায় একটা স্পেসের একটা নির্দিষ্ট পয়েন্টকে মিন করে, একটা লোকেশনকে মিন করে, বুঝছো? এটা হচ্ছে বিন্দু। আচ্ছা, তাহলে রেখা কী জিনিস? রেখা হচ্ছে, জানো, একটা সরল রেখা। এটাকে সরল রেখা বা এই যে দাগাম দোকানে যা যা আছে, এগুলোকে রেখা মিন করে, বুঝছো? এগুলো করে ফান্ডামেন্টাল জিওমেট্রি, তার জন্য বলতেছে এগুলা। এরপরে কি আসে? বৃত্ত। বৃত্ত কী জিনিস? যেটা একটা বৃত্ত না, এই যে এটা একটা বৃত্ত।
না বোঝার কি আর কিছু আছে? যেটা সম্পূর্ণ গোল সেটা বৃত্ত হয়ে গেল সংখ্যা। যেটা দাগ দুগ আছে সেটা একটা রেখা, যদি সমান দাগ হয় সেটাকে বলে সরল রেখা, স্ট্রেইট লাইন, তাই না? ইজি, জিওমেট্রি ইজ ইজি। আচ্ছা, তো এখানে কয়েকটা কথা বললাম তোমাদের সামনে, আমরা নেক্সটে আগাই। একটা জিনিস কথা, আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি, এগুলো কি আঁকা সম্ভব? আঁকা কি সম্ভব? আমি এক মাত্র দেখালাম বিন্দু আঁকা সম্ভব নয়, কারণ কি আমি একটা ফোঁটা দিব, একেবারে ছোটো একটা ফোঁটা দিব, এটাকে জুম করলে দেখো, এটা জুম করি, জুম করলে কি এটা কি ফোঁটা আছে? নাই। সো বিন্দুকে আঁকা সম্ভব নয়। বিন্দু একটা কনসেপ্ট, আমরা যা যা শিখি তার অনেক কিছুই একটা কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারতেছো তুমি? আচ্ছা, তাহলে কি রেখা আঁকা সম্ভব? ধরো এই যে রেখা, এটাকে আঁকা সম্ভব? রেখার কিন্তু একটা ব্যাপার আছে, রেখার কি দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নাই, প্রস্থ এবং উচ্চতা নাই। তাই যে একটা রেখা এঁকেছি, এই যে এটা একটা রেখা না? এই যে একটা রেখা আঁকলাম, এর দৈর্ঘ্য প্রস্থ নাই, সরি দৈর্ঘ্য আছে কিন্তু উচ্চতা নাই, প্রস্থ নাই। কিন্তু যেটা জুম করে দেখো, যদি জুম করে এটাকে, এই যে জুম, এই যে এখানে প্রস্থটা আমি দেখতে পাচ্ছি এখন, এই যে এখন আমি থিকনেস কমাই দিয়ে যেখান থেকে দেখবো, এই যে এটা এখন প্রস্থ, তাই না? আর এই যে পুরোটা ধরো দৈর্ঘ্য এদিকে যত দূর যায়, তার মানে রেখাটাও আসলে আঁকা যাচ্ছে না। এখন ভাইয়া বলবো যে ভাইয়া আপনি আরও কলমের সাইজ ছোট করেন, তাহলে তো আর জুম করে পারবো না। কিন্তু ভাই এখানে তো পিক্সেল আছে, তাই না? এই একটা স্ক্রিন কেমন তৈরি হয় ভাই? এখানে সব পিক্সেল তৈরি না, তো পিক্সেল তো দৈর্ঘ্য প্রস্থ অবশ্যই থাকবে। তুমি একটা রেখা যতই চিকন করো না কেন, সেটা কোনো না কোনো পিক্সেলের ভিতরেই তো পড়বে, তাই না? সেই পিক্সেলের ভিতরেই তো পড়বে। পিক্সেলের ভিতরে যদি পড়ে, তাহলে কি সেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না থেকে পারে? তার মানে রেখা আঁকা পসিবল না। এটাও একটা কনসেপ্ট, রেখা একটা কনসেপ্ট। তাহলে কি ভাই বৃত্ত একটা কনসেপ্ট নাকি বৃত্ত একটা, হ্যাঁ, রেখা আঁকা সম্ভব? তুমি ডিসাইড করো বৃত্ত আঁকা সম্ভব কিনা। বল, বৃত্তকে আঁকা সম্ভব? বৃত্ত তো একটা রেখা দিয়ে তৈরি হওয়ার কথা, বৃত্ত হচ্ছে না কেন? আমি এত কষ্ট করলাম, আবার কি? হ্যাঁ হয়েছে, আর এটা বৃত্ত হচ্ছে না। বৃত্ত 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 এই হচ্ছে হচ্ছে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ধরে নাও এটা বৃত্ত, তো বৃত্তকেও জুম করলে দেখো একটা লাইন আসতেছে না। বৃত্ত কিন্তু একটা লাইন দিয়ে তৈরি হওয়ার কথা, যে এখানে আমার লাইন আসতেছে না। তো এখানে দেখো, তুমি যদি রেডিয়াসের কথা চিন্তা করো, দেখো রেডিয়াস হবে দুইটা, এখানে একটা রেডিয়াস, বাইরেরটা আরেকটা রেডিয়াস। কিন্তু বৃত্তে তো রেডিয়াস হওয়ার কথা একটা, এখানে কি একটা রেডিয়াস হচ্ছে না। তার মানে আমাদের বৃত্ত আঁকাতেও ভুল আছে। আমি বুঝাইতে পারছি যে বিন্দু রেখা বৃত্ত আঁকা পসিবল না, এটা একটা কনসেপ্ট। আচ্ছা, তো এখন আসি আয়ত কী জিনিস, বর্গ কী জিনিস, এগুলো নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? একেবারে ফান্ডামেন্টাল ক্লাস হবে এটা, সবাই বুঝবে, এটা খুব ইজি একটা ক্লাস। তো আয়তটা দেখতে কেমন হয়? আমি হচ্ছে এভাবে আঁকলে হবে না। আমি যদি এটাকে এটা কপি করা যায় না? যাচ্ছে না। আচ্ছা, আমি একটু আঁকি, হ্যাঁ, তোমরা কষ্ট পেও না। আমি ভুলভাল আঁকবো না এবার, ভুলভালই এঁকে ফেলছি। আচ্ছা, আয়তর যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে যে এই দুইটা সন্নিহিত বাহু সমান হতে হয়, এই দুটো সমান হতে হয়, এবং এদের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হতে হয়। যেহেতু আমার এখানে কোনো কোণই নেই না, কারণ এটা মিশেই নাই, তো এটা 0 ডিগ্রি কোণ। আসলে না, এটা 90 ডিগ্রি, আমার আঁকায় ভুল হয়েছে, এটাও 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে এর প্রতিটা সন্নিহিত বাহুগুলো সমান হতে হয়, দুইটা বাহুর মাঝে কোণ 90 ডিগ্রি হতে হয়, তাহলে এটা একটা আয়ত হয়। তাহলে আমি যদি মাঝখান দিয়ে, এটা ছোটো করেছিলাম আর বড় করা হয়নি থিকনেস, বল পয়েন্টের থিকনেসটা বড় করা হয়নি, 1.6। আচ্ছা, তো মাঝখানে আমি একটা লাইন যদি টানি, এটা কি হবে? তার কর্ণ। তো আয়তের লিখে, তোমরা একটু লিখে রাখো, আমি আঁকতেছি না বলে তুমি যে আঁকবে না, এরকম না।
তোমাদের রাখা উচিত। এই কর্ণ দুটা সমান সমান হয়, অর্থাৎ এই কর্ণ ইজ ইকাল টু কর্ণ। বুঝতেছো? আয়তের কর্ণ দুটা সমান সমান হয়। বর্গ কি জিনিস? হবে হবে হবে, হচ্ছে না, মাঝে মাঝে সফটওয়্যার ডিস্টার্ব করে। হ্যাঁ হয়েছে। তো বর্গর কি জিনিস? বর্গর হচ্ছে প্রত্যেকটা বাহু সমান হয়, প্রত্যেকটা বাহু সমান হয়। বাহু ইজ ইকাল টু বাহু, শেষ। আচ্ছা, বাহু ইজ ইকাল টু বাহু, এবং এদের প্রত্যেকটা কোণ এখানে 90 ডিগ্রি হয়। প্রত্যেকটা কোণ মানে দুইটা কোণ যদি 90, একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি অটোমেটিক্যালি হয়ে যায়, কারণ প্রত্যেকটা বাহু এখানে সমান। আচ্ছা, তাহলে এদের কর্ণ কি? বর্গের কর্ণ সমান হয়, বর্গের কর্ণ সমান হয়। কর্ণ ইজ ইকাল টু কর্ণ। তার মানে আমার বর্গ একটি আয়ত, বুঝছো? বর্গ একটি আয়ত, বুঝতে পারছো? এটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে আসলে আমার বর্গ যা, আয়তও সেম। আয়ত হওয়ার জন্য কন্ডিশন কি? আমাদের দুটো সন্নিহিত বাহু সমান হতে হয়। এই যে তুমি দেখো, এই যে এখানে আমি আঁকতেছি, এই সন্নিহিত বাহু সমান হতে হয়। এই যে এই দুটো সন্নিহিত বাহু সমান, এখানে দুটো সন্নিহিত বাহু সমান, মানে সাইডের দুটো বাহু সমান, পেছন পেছন এই দুটো বাহু সমান, বিপরীত বাহু সমান, সন্নিহিত বাহু না, বিপরীত বাহু বোঝাচ্ছে, বিপরীত বাহুগুলো সমান হতে হয়। সো এখানে বিপরীত বাহু সমান এটা, এটার বিপরীত বাহু সমান এটা, এটার বিপরীত বাহু সমান এটা, এটার বিপরীত বাহু সমান এইটা। সো বর্গ একটি আয়ত। তাহলে কর্ণগুলো কি সেম হবে? হ্যাঁ, কর্ণগুলো সেম হবে। এরপরে আসি হচ্ছে রম্বসে। হয় না কেন? হায় রে, এটা সামান্তরিক না হয়ে যায়। আচ্ছা, তোমরা একটু ধরে নাও, ঠিক আছে? এটা একটা রম্বস। তো রম্বসের কি ছিল? রম্বসের প্রতিটা বাহু সমান ছিল, এই প্রতিটা বাহু সমান ছিল, রম্বসের প্রতিটা বাহু সমান। কিন্তু কোণগুলো কি 90 ডিগ্রি হয়? কোণগুলো 90 ডিগ্রি হয় না, বুঝছো? এবং এই যে কর্ণগুলো যেগুলো আছে, কর্ণগুলা সমান হয় না। তাহলে এখানে কি শিখলা? প্রতিটা বাহু সমান, ঠিক আছে? কর্ণ ইজ নট ইকুয়ালস টু কর্ণ। খুবই ইন্টারেস্টিং টপিক, কর্ণ ইজ নট ইকুয়ালস টু কর্ণ। আচ্ছা, এটা আমার, এটা কেন আছে এখানে? কেটে দিলাম। আমার আগের চ্যানেলের নাম ছিল এটা, বাদ দাও এটা। আচ্ছা, তারপরে হচ্ছে কর্ণ ইকুয়ালস টু কর্ণ, আর এখানে সব 90 ডিগ্রিতে, কর্ণগুলো 90 ডিগ্রিতে ছেদ করে, ঠিক আছে? এখানে বর্গের ভিতর কর্ণগুলা 90 ডিগ্রিতেই ছেদ করে, বর্গের ভিতর, ঠিক আছে? আচ্ছা, এটাই। একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে কোথাও লিখি নাই বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস ক্ষেত্র। তোমরা এতদিন যারা পড়াশোনা করেছো অনেকেই জানো যে আমরা এগুলোকে বলি বর্গক্ষেত্র, মানে আয়তক্ষেত্র। এগুলোকে কিন্তু আয়তক্ষেত্র বলে না জ্যামিতির ভাষায়, বুঝছো? ক্ষেত্র জিনিসটাই আলাদা, ক্ষেত্রর ব্যাপারটাই আলাদা, ওটার কনসেপ্টই আলাদা। আমি নেক্সটে আরেকটা ভিডিও বানাবো ওটার উপর, যে ক্ষেত্রফল কী জিনিস, ক্ষেত্র কী জিনিস, এগুলো নিয়ে, বুঝছো? আপাতত এটা জেনে রাখো যে আয়ত একটা কনসেপ্ট, এটা জিওমেট্রিক্যাল কনসেপ্ট। এটা দেখতে কেমন, কার মতো দেখতে? এটাকে দেখতে এই যে এর মতো দেখতে, এটাকে বর্গকে দেখতে এর মতো, প্রত্যেকটা বাহু সমান হয়। রম্বসকে এর মতো দেখতে, যে প্রত্যেকটা বাহু সমান হয় রম্বসের। সব বর্গক্ষেত্র পুরো আলাদা একটা কনসেপ্ট, আর আয়ত আলাদা একটা কনসেপ্ট, বর্গ আলাদা একটা কনসেপ্ট। ক্ষেত্র বলতে বোঝায় জমির পরিমাপ, বাট আয়ত একটা কনসেপ্ট, বুঝছো? দেখতে কেমন হয় তোমরা দেখে ফেলেছো অলরেডি। আচ্ছা, তো জ্যামিতির আজকে বেসিক একটা ক্লাস, সামনে আর একটু অ্যাডভান্স ক্লাস করাবো, যেন আমরা বেসিক থেকে শিখতেছি, ফিল করে শেখার চেষ্টা করতেছি। আচ্ছা, ডিগ্রি কোণ কেমনে কই থেকে আসছে এটা আমি দেখিয়েছিলাম। এই ডিগ্রিটা কই থেকে আসছে আমি দেখিয়েছিলাম, যে 60 ডিগ্রি, হ্যাঁ, হাতের 5 আঙ্গুল টাচ আঙ্গুল, এই সেই একটা কাহিনী করে ডিগ্রিটা দেখিয়েছিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে রেডিয়ানটা কই থেকে আসলো? বৃত্ত হয়েছে এবার। রেডিয়ানটা কই থেকে আসলো তাহলে? ধরো বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, কেন্দ্র থেকে এই দূরত্বকে কী বলে? বৃত্তের ব্যাসার্ধ বলে, তাই না? এই বৃত্তের ব্যাসার্ধের সমান তুমি যদি দৈর্ঘ্য অতিক্রম করো,
বৃত্তের ব্যাসার্ধের সমান তুমি যদি দৈর্ঘ্য অতিক্রম করো সেটা হচ্ছে আর, এটা কেন্দ্রে যে কোণটা তৈরি করবে, এটা কেন্দ্রে যে কোণটা তৈরি করবে সেটাকে বলে 1 রেডিয়ান। তো রেডিয়ান একটা আলাদা কনসেপ্ট, বুঝছো? রেডিয়ান একটা আলাদা কনসেপ্ট। বৃত্তের ব্যাসার্ধের সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে 1 রেডিয়ান। এই 1 রেডিয়ান সমান কত ডিগ্রি হয়? তুমি যদি ডিগ্রি স্কেলে হিসাব করো এটা দেখবা হচ্ছে নিয়ারলি 57 পয়েন্ট ডট ডট কী কী হয় আমি ভুলে গেছি, ঠিক আছে? 57 পয়েন্ট কী কী আমি ভুলে গেছি ওটা। আচ্ছা ওটা সরি, আমি এক্সট্রিমলি সরি এটার জন্য। তো এই যে বৃত্তের ব্যাসার্ধ আমরা কিন্তু ভুল শিখি, কিন্তু আমরা এখানে আর দিই, এখানে আর পরিমাণ অংশ কেটে নিই আমরা ক্লাস 9-10 যখন রেডিয়ান কোণটা আঁকি, কিন্তু আসলে ওটা কিন্তু ভুল করি আমরা। আমরা কিন্তু আরটা এই আরের সমানই করতে হয়, এটা অনেক কঠিন এই আরটা আঁকা, এর জন্য আমরা সবসময় ভুলই আঁকি সবসময়, বুঝছো? এটা হচ্ছে 1 রেডিয়ান। তো রেডিয়ান এবং ডিগ্রির ভিতরে পার্থক্যটা কই আসলো? আসলে আমরা কেন রেডিয়ান ইউজ করি, কখন ডিগ্রি ইউজ করি? এটার কারণ হচ্ছে আগের কালে মিশরীয়রা চিন্তা করতো 60 ডিগ্রি বা ডিগ্রিগুলোকে নিয়ে হিসাব করতো, বাট আধুনিকে অনেক টাইপের মাত্রা আবিষ্কার হয়েছে, অনেক টাইপের স্কেল আবিষ্কার হয়েছে, সেখানে একটা কমন একটা স্কেল নিয়ে আমরা সবসময় পরিমাপ করতে শিখতেছি, সেটা হচ্ছে এসআই স্কেল। সো এসআই স্কেলে যখন তুমি ফিজিক্সের ম্যাথগুলো করবা অথবা তুমি বাস্তব জীবনে যখন তুমি কাজে লাগাবা, দেখবা ডিগ্রিতেও নিয়ে করতে পারো তুমি, বাট রেডিয়ানে করা ওটা আলাদা একটা স্কেল, এই স্কেলে করাটা অনেক সময় বেটার হয়। অনেক টাইপের ম্যাথ, অনেক টাইপের ক্যালকুলেশন করার জন্য রেডিয়ানে ক্যালকুলেশন করাটা আমাদের জন্য মাঝে মাঝে বেটার হয়, এর জন্য আমরা রেডিয়ানটা শিখি। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই 2 পাই ইকুয়ালস টু তো 360 ডিগ্রি, তাহলে বৃত্তর এই পায়ের ভ্যালু কত? এই পায়ের ভ্যালু কত? পায়ের ভ্যালু তো 3.1416, তাহলে 2 গুণ 3.1416 কেমন 360 ডিগ্রি হয়? ইন্টারেস্টিং কোশ্চেন না? আমরা বলি যে বৃত্তের ভেতর, আবার পায়ের ভ্যালু বলি যে পাই ইকুয়ালস টু 180 ডিগ্রি, এটা আবার কেন? পায়ের ভ্যালু কখন 3.1416 ডট 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 এবং কখন 180 ডিগ্রি? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে এটা কই থেকে আসলো। দেখো আমি একটা ভিডিওতে এক্সপ্লেন করেছি যে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটা আমি একটা ভিডিওতে অলরেডি উল্লেখ করেছি যে কীভাবে এটা আবিষ্কার হয়েছে, কীভাবে এটা হয়েছে। আচ্ছা, তাহলে ব্যাপার হচ্ছে 2 পাই, এটা এই জিনিসটা কই আসলো? 2 পাই কই থেকে আসলো? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই না? তো বৃত্ত, আমি যদি ছোটো একটা বৃত্ত আঁকি, এই বৃত্তের তুমি জানো যে এখান থেকে একটু কত ডিগ্রি কেন্দ্রের ভিতর দিয়ে গেলে এইটা হচ্ছে 180 ডিগ্রি, আর নিচে আলাদা 180 ডিগ্রি, দুইটা মিলে 360 ডিগ্রি, বুঝতেছ? আচ্ছা, আমি একটা পেজ নিই, তাহলে নিচে একটা পেজ নিই, তাহলে দেখো খেয়াল করো তুমি এখন আর ডিস্টেন্স অতিক্রম করলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় রেডিয়ান স্কেলে? 1 রেডিয়ান কোণ তৈরি হয়, বুঝছো? তাহলে 1 অতিক্রম করলে 1/r রেডিয়ান কোণ উৎপন্ন হয়, তাহলে বৃত্তের পরিধি কত? 2 পাই আর না? তাহলে 2 পাই আর ডিস্টেন্স অতিক্রম করলে হবে কত? 2 পাই r/r রেডিয়ান কোণ উৎপন্ন হয়, তাহলে ইজ ইকুয়াল টু 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন হয়। বুঝছো কই থেকে আসছে? এই রেডিয়ানের কনসেপ্টটা থেকে এটা মূলত আসছে, অর্থাৎ 2 পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 2 গুণ 3.1416। আচ্ছা, এটা কত হয়? এটা ডট 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 অনেক কিছু হয় আসে, বাট আমি অল্প একটা নিচ্ছি।
এটাকে গুণ করলে কত হয়? আমার ক্যালকুলেটরটা কোথায়? ক্যালকুলেটরটা, আচ্ছা আমি ফোনের ক্যালকুলেটর ইউজ করে বলতেছি। 6.2838, 6.2832 রেডিয়ান, অর্থাৎ 6.2832 রেডিয়ান, এটা হচ্ছে তোমার সমান হচ্ছে 360 ডিগ্রি, তাই না? রেডিয়ান স্কেল, এটা আলাদা একটা স্কেল, পরিমাপের একটা স্কেল। এই স্কেলে হচ্ছে তোমার 360 ডিগ্রি, অতএব 2 পাই রেডিয়ান ইজ ইকাল টু 360 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি। বুঝছো? পাই ইজ ইকাল টু কখনো 180 ডিগ্রি না, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এটা একটা কনভার্সন। কনভার্সন মানে কেমন কনভার্সন? আমি যদি লিখি যে 1 লিটার ইজ ইকাল টু 1000 মিলিলিটার, তাহলে কি 1 ইজ ইকাল টু 1000 লেখা যায়? 1 ইজ ইকাল টু 1000 এটা কি লেখা যায়? অবশ্যই না। এখানে পাই ইজ ইকাল টু 180 না, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এটা তোমাকে বুঝতে হবে। 1 ইজ ইকাল টু যখন 1000 লেখা সম্ভব নয়, তেমন পাই রেডিয়ান ইজ ইকাল টু তুমি 180 লিখতে পারবা। পাই ইজ ইকাল টু 180 ডিগ্রি লেখাটা আসলে ভুল, তোমার এই যে রেডিয়ানটা উল্লেখ করতে হবে। তো তুমি এতদিন ভুল শিখেছো। পাইয়ের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 3.1416 অ্যান্ড সো অন। বুঝতে পারছো? সো 2 পাই ইজ ইকাল টু কেন 360 ডিগ্রি, পাই ইজ ইকাল টু কেন 180 ডিগ্রি, বুঝতে পারতেছো? মজার না ব্যাপারটা? আচ্ছা, তো আজকে আমি এই পর্যন্ত রাখতেছি। সামনে জ্যামিতির আমি ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে ওটা। হয়তো আমি চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য, আপ্রাণ চেষ্টা করব। অ্যান্ড ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আগের ভিডিওগুলো দেখো, আমার পেজে লাইক দাও, গ্রুপে অ্যাড হও। সবার জন্য আরও ভালো ভালো প্লেলিস্ট, ভালো ভালো ক্লাস আনার জন্য আমাকে উৎসাহিত করো। এটাই তো, আল্লাহ হাফেজ সবাইকে।